কোটা না মেধা। তো কোটা আমাদের নারীর কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেক জেলার কোটা, মুক্তিযোদ্ধা পরিবারের কোটা, সেগুলো তো আমি বাতিল করে দিয়েছিলাম। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, কোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে? এখানে মেধাই তো হয়। প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা দেওয়া হয়, এরপর লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয়। ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা হয় তখন যারা মেধাবী তারাই পায়। আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয়। সবই বুঝলাম, কিন্তু অবশেষে আপনি কেন দেশ ছাড়লেন? কারণ যেখানে আপনি সবকিছুই নিজের মুখে বর্ণনা দিচ্ছেন, সবকিছুই ভালো আপনার পক্ষে, কিন্তু কেন আপনাকে দেশ ছাড়তে হলো? চলুন পুরো ভিডিও জুড়ে শুনবো ভারত থেকে সরাসরি শেখ হাসিনার বক্তব্য। তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে। সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু রাজাকারের ছেলে মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল 4টায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘন্টা চলে যায়, হঠাৎ রাত্রেবেলা বোধহয় 11টা 11:30 দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কি? তারা রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার। হ্যাঁ, আসলেই কথাটি ঠিক। চেয়েছিলেন অধিকার, হয়ে গেলেন রাজাকার। এই বক্তব্যের প্রেক্ষিতে হাসিনা যে বক্তব্যটুকু দিলেন, কেনই বা সে রাজাকারের কথা নিজের মুখ দিয়ে বলেছিলেন? চলুন বিস্তারিত পুরো ভিডিওতে শুনবো। হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল, সকলে। হ্যাঁ, আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন, সকলে কিন্তু এর প্রতিবাদ করেছে। এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কি স্লোগান? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তো নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। নিজের বক্তব্যতে পল্টি খেয়ে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। তোমরা শুধু না, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। হাইকোর্টের শুনানি 7 আগস্ট ছিল, সেটা আমরা 21 আমি নিজে আইনমন্ত্রী, আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা। আনা হলো 21শে জুলাই, সেখানে বসালো। এই ছাত্রদের বলা হলো যে তোমরা এর সঙ্গে যুক্ত হও, তোমরা আপিল করো। আমি তো আপিল করেছি, তোমরা আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো, কিন্তু তারা আন্দোলন থামালো না। তারপরে যখন রায় হয়ে গেল তাতেও তারা উঠবে না। কেন? প্রজ্ঞাপন জারি করতে হবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম, আলটিমেটাম দেওয়া শুরু হলো। এটা কোন ধরনের কথা? একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। 1 দফা কোটা সংস্কার, তার থেকে চলে গেল 3 দফা, তারপর 6 দফা, তারপর 8 দফা, তারপর আবার 4 দফা। যখনই যেটা চাচ্ছে দিয়ে দিই আর একটা দফা। এই করতে করতে যখন প্রজ্ঞাপন, আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে। তারপর আইনমন্ত্রী কিন্তু বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন পেয়ে গেল, তারা যা চেয়েছিল তার থেকে বেশি, তাদের 90% ছিল, 93%। আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে। তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না।
তখন আবার আসলো যে আর কারণ আপনি এত ভালো মানুষের জন্য করেছেন, কেন তারা তৃপ্ত হবে না? আপনি নিজে বুঝতে পারেননি যে বাংলাদেশের জনগণ আপনাকে এই 15 বছরে কত তিক্ততার অবস্থায় দেখেছে। আপনি যে মানুষের প্রতি অন্যায় অবিচার করেছেন তার প্রমাণ দিয়েছে এই ছাত্র জনগণ। চলুন পুরো ভিডিওতে দেখলে বুঝতে পারবো হাসিনার বক্তব্যের মধ্যে লুকিয়ে থাকা রহস্য। দফা থেকে 4 দফা হতে হবে। এটা কি যে বাধ্য হলাম আমরা, যখন চারিদিকে এইভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেডের গাড়ি জ্বালালো, ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো, আগুন দাও দাও করে জ্বলছে। তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জের কাশপুর থেকে দিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের জান বাঁচিয়েছি। আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে ওই যে বেশি করে পানি ছিটা উপর থেকে, যে আগুনটা আরো চারিদিকে ছড়াতে না পারে। হাসিনা তার দেশকে পরিত্যাগ করার পরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছেন। কথা বলার মাঝে এই কথাটা প্রকাশ পায়। তিনি সংসদে যে ভাষণগুলো আগে দিতেন, এখন ভাষণ দিতে গিয়ে তাহার হয়তোবা বিবেক বুদ্ধিহীন মানুষে রূপান্তরিত হতে চলেছে। এত বড় আঘাত পেয়ে এই পর্যায়ে হাসিনা কি অবস্থাতে আছে, ভারত তাহাকে কয়দিনই বা রাখবে? চলুন দেখে আসি। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কি সহ্য করব না। দেখো, এখনো পর্যন্ত সরকারি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামী 48 ঘন্টার মধ্যে শেখ হাসিনা ভারত ছাড়তে পারেন, এবং সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য ইউরোপের কোনো দেশ হতে পারে। আমি তো তাদের হ্যাঁ, অবশ্যই তাকে ছাড়তে হবে ভারত, কিন্তু ইউরোপে না এনে বাংলাদেশে আনা হোক। ফেসিস হাসিনা যে আয়নাঘর প্রস্তুত করেছে সেই আয়নাঘরের আওতায় তাকে নেওয়া হোক। বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষা যেন নিমিষেই মাটিতে ধূলিসাৎ না হয়ে যায়, এই দিকে বাংলাদেশের প্রশাসনকে দৃঢ় থাকতে হবে। রাজাকার বলিনি, মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে। কেন আপনি কেন রাজাকার বলেছিলেন? কে বা রাজাকার বলেছিলেন? আপনি এখন তার নিজের মুখে রাজাকার বলে নিজেই পোল্টি খাচ্ছেন। চলুন। তারা কিছু কতদিন প্রতিবাদ করলো, কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। আমি বলেছিলাম এটা তো সময় লাগে। তারপর আইনমন্ত্রীকে বলে দিলেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো, ঠিক সেই মতো প্রজ্ঞাপন করে দেওয়া হলো। প্রজ্ঞাপন যখন প্রিয় দেশবাসী, আপনারা যদি আপনাদের ভালোবাসার লোক হয়ে থাকে এই হাসিনা, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন তার সম্পর্কে। আর যদি আপনাদের ভালোবাসার জায়গাটাকে ক্ষত বিক্ষত করে থাকে তাহলে তার সম্পর্কে কমেন্টে লিখতে ভুলবেন না।